স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হুমায়রা সংকোচহীন স্বরে শুধালো, নেতাদের কথায় কতটুকু ভরসা করা যায়? আদৌ কি ভরসা করা যায়? আপনার সামনে আমি নেতা নই, শুধু ফাইজান। পাল্টে যাবেন না তো? মানুষের গিরগিটি স্বভাবটা গিরগিটি থেকেও প্রগাঢ় হয়। বৃত্ত অবধি না। বিলম্বহীন উত্তর। হুমায়রা তাচ্ছিল্য করে শুধালো, বহু দূরের পরিকল্পনা করে ফেলেছেন। নেতা ফাইজান হোক কিংবা শুধু ফাইজান, কথার নড়চড় করি না আমি। হুমায়রা মৃদু হাসল, তেজস্বী স্বরে বলল, বেশ, লুকোচুরিহীন সম্পর্কটার শুভারম্ভ করা যাক তবে। হুমায়রার কণ্ঠ প্রতিধ্বনিত হলো। ফাইজানের ঠোঁটের হাসি বিস্তৃত হলো, স্বতঃস্ফূর্ত অকৃত্রিম হাসি। ভরাট গলায় শুধালো, তাহলে প্রশ্রয় দিচ্ছ? আপনার কবে থেকে প্রশ্রয়ের প্রয়োজন? হুমায়রার প্রশ্নের উত্তর দিল না ফাইজান, বরং সশব্দে হাসল। তীব্র নিস্তব্ধতা খান খান হলো সেই দূরবদ্ধ হাসিতে। বাঁকা চাঁদটাও আড়ালে তাদের দেখছে। নিজেকে আড়াল থেকে মুক্ত করে পূর্ণ আলোকমায়ায় রাঙালো দিঘির পানি। সেই অলিকতায় নিমিলিত নয়নে তাকিয়ে রয়েছে ফাইজান। চোখের ভাষাটা ভিন্ন। হুমায়রা দৃষ্টি নামিয়ে নিল, বুকটা কাঁপছে। ফাইজানের চোখের মাদকতা বলে দিচ্ছে নিষিদ্ধ আকাঙ্ক্ষার উপাখ্যান। ঘরে প্রবেশ করতেই হুমায়রাকে পেছন থেকে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করল ফাইজান। শীতল হাতজোড়া শক্ত করে চেপে ধরল কোমরের অস্থি। কাঁধে ঠেকালো মাথা। তপ্ত নিঃশ্বাস চামড়া চিরল। অধৈর্য স্বরে শুধালো, সংবরণ শব্দটাই কতটা কঠিন তোমাকে না পেলে জানতাম না। কতবার এই ধৈর্যের কাছে হোঁচট খেয়েছে, কতবার নিজের কথাকে ক্ষতবিক্ষত করে তোমাকে চেয়েছি, আমি নিজেও জানি না। হুমায়রাকে নিজের পানে ঘোরালো। তার লজ্জায় মুদিত নয়নে উষ্ণ অধর ছোঁয়ালো। কেঁপে উঠল কিশোরী। ঘন হলো তার নিঃশ্বাস। শিরদাঁড়া বেয়ে শিহরণ বইল। কথাগুলো বাষ্পায়িত হলো প্রবল আবেগে। স্বামীর সোহাগ পূর্বে কেবল অন্য নারীর কাছেই শোনা হয়েছে, আজ তা অনুভব করার পালা। ফাইজানের নিরেট মুখশ্রীর ভাব আজ ভিন্ন। কোমল নিখাত চাহনিতে মোহ, হুমায়রাকে একান্তভাবে কাছে পাওয়ার মোহ। হুমায়রা নত মুখখানা দুহাতে তুলল, কোমল স্বরে ডাকল, হুমায়রা। অদ্ভুত অব্যক্ত অনুভূতি হলো হুমায়রার। ঘনিষ্ঠ মুহূর্তের প্রমোদনে নেতিয়ে উঠল চিত্ত। ভার ছাড়ল শরীর। ব্যাকুল নয়ন বহু কষ্টে তুলল। সামনের সুঠামদেহী পুরুষের অসংযত নয়নের ধারে আহত হলো আবার। ফাইজানের রুক্ষ আঙ্গুলের ডগা তখন ঘুরে বেড়াচ্ছিল কোমল গালে। মৃদু কণ্ঠে শুধালো, আগুন কি শুধু এক পাশেই জ্বলছে? লজ্জায় উত্তর দেওয়া দায় ঠেকল। এমন বিমোহিত স্বর বুকের স্পন্দন বাড়িয়ে দিল। এই প্রশ্নের উত্তর দিতে হলে তো লজ্জাকে পরিত্যাগ করতে হবে। হুমায়রা উত্তর দিতে পারল না। তার গোলাপের ন্যায় ওষ্ঠ কাঁপছে। সেই কম্পন নিষিদ্ধ আকাঙ্ক্ষার জন্ম দিল ৩২ বছরের পুরুষের হৃদয়ে। উত্তরের অপেক্ষা করল না। পোড়া ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় দখল করল কিশোরীর নরম ওষ্ঠ। মুহূর্তের আবেগে ভার ছেড়ে দিল কিশোরী। ফাইজান নরম শরীরটাকে আলগোছে কোলে তুলে নিল। ভালোবাসার তরঙ্গে চূর্ণ বিচূর্ণ হলো সব জড়তা, সংকোচ। হুমায়রা ফাইজানের গলা জড়িয়ে ধরল। তার উষ্ণ ছোঁয়ায় নিজেকে সমর্পণ করল বিনা দ্বিধায়। রাতের প্রগড়তার সাথে ভালোবাসাও দৃঢ় হলো। প্রশ্রয়ের ঢেউ উন্মাদনায় পরিণত হলো। মাটির দেয়ালগুলো সাক্ষী হলো সেই উন্মাদনার। হুমায়রার চোখ থেকে সুখের অশ্রু গড়াল। বিবস্ত্র পিঠ খামচে ধরল পরম সোহাগে। এতকালের প্রতীক্ষার দেয়াল ভেঙে গুড়িয়ে যায় অকৃত্রিম প্রণয়ে। ফোনের কর্কশ ধ্বনিতে ঘুম বিঘ্ন হয় ফাইজানের। চোখ জোড়া খোলে বহু কষ্টে। একবার বাঁ পাশে তাকায়। ছোট পেলব শরীরখানা লেপ্টে আছে তার সাথে। আনমনেই পোড়া ঠোঁটে উকি দেয় প্রশান্তির ছোঁয়া। সেই প্রশান্তি গুড়িয়ে দেয় আবার ফোনের কর্কশ শব্দ। বিরক্তি নিয়ে ফোনটা ধরে সে। উপাস থেকে নাদিমের কণ্ঠ শুনতে পায়। কিছু সময় মৌন থাকে। চোখ মুখের ভাব বদল হয়। তীক্ষ্ণ গাম্ভীর্য এসে ঠাঁই নেয়। ভরাট গলায় উত্তর দেয়, আমি কাল সকালে আসছি। ফরিদ ভাইকে বলো আফসানের চিকিৎসার খরচ ফান্ড থেকে দিতে। বলেই ফোন কেটে দিল সে। চোখে ধারালো দৃষ্টি। মস্তিষ্কের কোষে ছক কষল। সেই সময় নড়ে চড়ে উঠল কিশোরী। তন্দ্রাচ্ছন্ন স্বরে শুধালো, কি হয়েছে? কিশোরীর দুধেল শরীর প্রতিটি অংশে নিজের ছাপ স্পষ্ট দেখতে পেল ফাইজান। ক্লান্ত শরীরটা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল। ঠোঁটে দুষ্টু হাসি উকে দিল। নরম ঠোঁটখানায় চুমু এঁকে বলল, ঘুম হয়েছে নাকি আরেকটু ঘুমাবে? আমার আপত্তি নেই, ভোর হতে অনেক দেরি।
কম ধকল যায়নি তোমার উপরে? কথাটা শুনতেই চোখ বিস্ফোরিত হলো। তন্দ্রায় বুধ কোষগুলো এক ঝটকায় সতেজ হয়ে গেল, সেই সাথে নিদারুণ লজ্জায় একাকার হয়ে গেল হুমায়রা। মুখ লুকালো উদাম প্রশস্ত বুকে, দলা পাকানো স্বরে বলল, আপনি খুব খারাপ। খারাপ তো হলামই না, এটাই খারাপের তকমা দিয়ে দিলে। আরো বাকি আছে বুঝি? মুখখানা তুলে চোখ বড় বড় করে শুধালো হুমায়রা। ফাইজানের ঠোঁটে দুর্বোধ্য হাসি। উত্তর না দিয়ে নরম ঠোঁট জোড়াকে দখল করল পুনরায়। উষ্ণ চুম্বনের আচ্ছন্নতা কাটল যখন ভোরের প্রথম কিরণ ছিল নিরবিচ্ছিন্ন নীরবতা। বটির ধারে খচখচ করে কাটা পড়ছে ফুলকপি। ভাপা পিঠার ধোঁয়ায় গম গম করছে রান্নাঘর। ইলহা চুলোর তাপ কমালো। জামাইয়ের আপ্যায়নে কমতি রাখবেন না। আতিয়া খাতুন উঠেছেন ভোর 4টায়। ভোরের আলো তখন উকি দেয়নি। রান্নাঘরের চুলো তখন থেকেই জ্বলছে। ইলাহি আয়োজন আজ। যতই অভাব হোক, জামাইকে তার ঘুণাক্ষরেও টের পাইতে দেওয়া যাবে না। সত্য স্নান সেরে রান্নাঘরে প্রবেশ করলো হুমায়রা। ভেজা চুল থেকে চুয়ে চুয়ে পড়ছে শীতল জলকণা। লাজে রঞ্জিত হয়ে আছে পেলব মুখশ্রী। আতিয়া খাতুনের নজর পড়তেই তিনি শুধালেন, জামাই উঠছে নিবু? না, উনি ঘুমাচ্ছেন। আচ্ছা, তাইলে তুমি বইয়ের লগে হাত লাগাও, আমি তোমার দাদারে নাস্তা খান দিয়ে আসি। হুমায়রা মাথা দোলালো। আতিয়া খাতুন চলে গেলেন। হুমায়রা ইলহাকে সাহায্য করার জন্য তার পাশে বসলো। চুল খোলা থাকলেও গলদেশের টকটকে লাল দাগটা নজর এড়ালো না ইলহার। মুচকি হেসে বলল, কাহিনীর বেগ তবে বাড়লো ননদিনী। ইলহার কথায় লজ্জায় মিশে যাবার জোগাড় হলো হুমায়রার। মনে মনে বেশ গালমন্দ করলো ফাইজানকে। মানুষটির জ্ঞান কখনো হবে না। আমতা আমতা করে বলল, মশার কামড়। মশার উপদ্রব বেড়েছে না? তোমার ভাইজানকে বলবো ধূপের ব্যবস্থা করতে। হুমায়রা আর কথা খুঁজে পেল না। লজ্জায় শুভ্র গালজোড়া রক্তিম হয়ে উঠল। ইলহা হাসি দমিয়ে বলল, আমার কাছে এসো, মশার কামড় লুকানোর ব্যবস্থা করে দেব। হুমায়রা মাথা নাড়ালো। তার লালচে মুখখানা এখনো নত। পালাতে পারলেই যেন বাঁচে। নাস্তা তৈরি হলে ইলহা বলল, যাও, তোমার মশাকে ডেকে আনো, নাস্তা তৈরি। ভাবি তুমিও না। বলেই ছুটে বের হলো হুমায়রা। ইলহার চোখে মুখে প্রসন্নতা। রাশাদের অহেতুক চিন্তার অবসান হবে এবার। ঘরে যেতেই দেখলো ফাইজান ফোনে কথা বলছে। তার মুখখানা গম্ভীর, দৃষ্টি প্রখর, ধারালো। সকালেও সে চিন্তিত ছিল। কিছু কি খুব বাজে হয়েছে? হুমায়রা অপেক্ষা করলো ফাইজানের কথা শেষ হবার। ফোন রাখতেই শুধালো, কিছু হয়েছে? কিশোরীর উদ্বিগ্ন মুখখানা দেখতেই ধারালো মুখবিবর কোমল হলো। কাছে এসে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, কিছু হয়নি। তাহলে এত চিন্তিত কেন লাগছে আপনাকে? ফাইজা নিঃশব্দে হাসলো। তার বউয়ের বয়স কম হলেও সে বিচক্ষণ, তাই লুকালেও খুব একটা লাভ নেই। ফলে স্বাভাবিক স্বরে বলল, আমাদের আজ রাতেই ফিরতে হবে। আমার খুব কাছের একটা ছোট ভাই হাসপাতালে ভর্তি। সে কি? কি হয়েছে তার? দুর্বৃত্তের আক্রমণ। ভোটের আগে এমন দু একটা মারপিট হয়, ভেতরে ভেতরে ঝামেলা দেখা যায়। এটাও তেমনই। তাই আমি তোমাকে দেয়া কথা রাখতে পারছি না। আজ সন্ধ্যাতেই ফিরতে হবে আমাদের। বেশ, আমি তাহলে দাদিকে জানিয়ে দেব। রাগ করোনি তো? আমি এতটাও অবুঝ নই। আমি জানি আপনার কত কষ্ট হয়েছে আসতে। প্রথমেই বলেছিলাম আমি একাই আসি, আপনিই দিলেন না। হুমায়রার কথাটা শুনে দূরত্ব ঘোচালো ফাইজান। খুব কাছে টেনে নিয়ে কোমল স্বরে বলল, তাহলে গতকালের তুমি বিভোর রাতটা পাওয়া হতো না? কথাটা শুনতেই লজ্জা ঘিরে ধরল হুমায়রাকে। বুকটা কম্পিত হলো প্রচণ্ডভাবে। লাজুক স্বরে উত্তর দিল, অসভ্য। বিকেলের কমলাটে সূর্যকিরণে রঞ্জিত হয়ে আছে দিঘির স্বচ্ছ পানি। কলেজের বান্ধবীদের সাথে গল্পে মশগুল হুমায়রা। কত মাস পর দেখা। বিকালের সময় তাদের আগমন। ফাইজান মামা বাড়ি গিয়েছে বিধায় তাদের সাথে বেরিয়েছে হুমায়রা। আবার শ্বশুরবাড়ি গেলে পরীক্ষার আগে আসা হবে না। ফাইজান যে মানুষ, দেখা গেল পরীক্ষার সময় সে বাড়ি থেকে কলেজ যাওয়া আশা করালো। কি ভরসা? তাই এই মুহূর্তটা হাতছাড়া করতে চাইল না হুমায়রা। কত শত গল্পের জন্ম হলো দিঘির জলে। বান্ধবীদের সকলের গল্পের নায়িকা আজ হুমায়রা। নেথার সাথে বিয়ে ব্যাপারটাই তাদের আলোচনার মূল বস্তু। হুমায়রা একসময় বিরক্ত হলো। তোদের কি আর কিছু জানার নেই? না, নেই। শহরে আকাশ বাতাস তো আর মঙ্গল গ্রহের না। বলেই সকলে হাসতে লাগলো। হুমায়রা বিরক্তি টেনে বলল, তাহলে থাক, আমি যাই। আজান দিবে, উনি চলে আসলে রওনা দেব।
বলেই উঠে দাঁড়ালো সে। বান্ধবীদের থেকে বিদায় নিয়েই পা বাড়ালো বাড়ির পথে। ধানের জমির মাঝের আইল দিয়ে যেতে হবে। লোকের ভিড় এখানে কম। বহুদিন শহুরে পাথুরে পরিবেশে এখন গ্রামের নির্জনতায় ঝিমিয়ে আসছে শরীর। এর মাঝেই হঠাৎ পা আটকে গেল। হঠাৎ দেখায় চমকালো হুমায়রা। আমান তার দিকে চেয়ে আছে। মানুষটির সাথে বিয়ের পর এক দফাই দেখা হয়েছিল। হুমায়রা দৃষ্টি নামিয়ে নিল। এগুতে গেলেই পথ রোধ করলো আমান। আজ সে মাতাল নয়, বরঞ্চ স্বাভাবিক, খুব স্বাভাবিক স্বরে শুধালো, ভালো আছো হুমায়রা? হুমায়রা একবার চাইল। পশ্চিমে সূর্য লুটিয়ে পড়েছে। আধারে ঝিঝি পোকার দল মিছিলে বেরিয়েছে। আকাশের কমলা বর্ণসূচে কিচকিচে তমসা নামছে ধীর পায়ে। হুমায়রা নির্লিপ্ত স্বরে বলল, ভালো। বলেই সামনে পা বাড়ালো সে। সাথে সাথে শক্ত করে হাতটা টেনে ধরল আমান। তার চোখ জোড়ায় পুরা যন্ত্রণার অনলে দাউ দাউ করছে যেন। হুমায়রা হতবিহ্বল হলো। চমকে শুধালো, হাত ধরেছো কেন আমান ভাই? ছাড়ো। আমান হাতটা ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল হুমায়রা। প্রথমবার খুন করতেই ভয়, একবার তা হয়ে গেলেই ভয় কেটে যায়। তোমার বরকে বলো আমার কিন্তু ভয় কেটে গিয়েছে। আমানের শীতল বাক্যটি শুনতেই বিবর্ণ হয়ে গেল হুমায়রার মুখখানা। শির দ্বারা বেয়ে নেমে গেল হিম প্রবাহ। রক্ত শূন্য চোখে তাকিয়ে রইল আমানের পানে। আর সেই মাতাল আলা ভোলাকে আমান ভাইকে অচেনা লাগছে। তার চিরচেনা মুখভাব আজ নেই, বরং বিভৎসতা ঘিরে আছে প্রচণ্ডভাবে। হুমায়রার গলা শুকিয়ে আসছে, ছটফট করছে মনটা। তার ছটফটানি সমস্ত দেহে ছড়িয়ে যাচ্ছে। সামনের মানুষটা তাতে পৈশাচিক আনন্দ পাচ্ছে। গলার স্বর খাদে নামিয়ে বলল, এক খুনে যে শাস্তি, 7 খুনে একই শাস্তি, তাই সাবধান করছি। ফাইজান ইকবালের লাফালাফি দেখে একটা প্রবাদ মনে পড়ল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক বলছি না? হুমায়রার বুক কাঁপছে। ত্রস্ত চোখ জোড়া তাকিয়ে আছে আমানের দিকে। শব্দরা ভাষাহীন হয়েছে। আমান তার হাত ছেড়ে দিল। অপ্রকৃতস্থ হাসি তার ঠোঁটে। খুব স্বাভাবিকভাবে বলল, আসি হুমায়রা, আবার দেখা হবে। হুমায়রা ঠায় দাঁড়িয়ে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। পিপাসায় গলা কাঠ হয়ে আছে। ভীত চোখ চেয়ে আছে আমানের যাবার পথে। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চিন্তা চেতনাগুলো ভীষণ বিক্ষিপ্ত। ঠিক তখনই ভরাট স্বর কানে এলো। হুমায়রা, কেঁপে উঠল হুমায়রা। পেছনে চাইতেই ভাইজানের দেখা মিলল। রাশা তার দিকেই আসছে, হাতে বড় টর্চ লাইট। আধারের গাঢ়ত্ব বেড়েছে। শুনশান নীরবতায় ঝিঝি পোকাদের গুঞ্জন শোনা যাচ্ছে কেবল। সন্ধ্যার গন্ধ মিলিয়ে গেছে সেই কখন। রাশাদ কাছে আসতেই দেখল হুমায়রার শরীর কাঁপছে ঈষৎ, তর তর করে ঘামছে। কিছু শুধানোর পূর্বেই সে বলল, পানি খাবো ভাইজান। দোকানটা মসজিদের সংলগ্নে। মুসল্লিরা নামাজ শেষে বাড়ি ফিরেছে। হুমায়রা এখন খানিকটা স্বাভাবিক। তার হাতে উষ্ণ চায়ের কাপ। ধোয়া কুণ্ডলিত হচ্ছে কুয়াশায়। রাশাদ একটা পাউরুটি কিনল। বিয়ের পর বোনের সাথে একান্ত সময় কাটানোর সুযোগ হয়নি তার। কখনো জিজ্ঞেস করা হয়নি সে কি আদৌ সুখী কি না। পরিস্থিতি হয়নি তেমন। যাও ফোনে কথা হয়েছে স্বল্প সময়ের জন্য। সেখানে হুমায়রা একটি উত্তরই দিত। রাশাদ রুটিটা বোনের দিকে এগিয়ে দিল। কোমল আদুরে স্বরে বলল, চায় ডুবিয়ে রুটিটা খা, মজা লাগবে। ভাইজানের কথা মতোই রুটিটুকু খেলো হুমায়রা। চায়ে ভিজিয়ে পাউরুটি খুবই সুস্বাদু লাগে হুমায়রার কাছে। এই আবদারটা শুধু ভাইজানের কাছেই সে করে। এখনও মনে আছে যখন হুমায়রা ছোট ছিল, তার ভাইজান কলেজ থেকে ফেরার পথে নান রুটি বা বন রুটি নিয়ে আসতো হুমায়রার জন্য। বিকেলে ধোয়া ওঠা চায়ে ভিজিয়ে খেত ভাই বোন। জুবাইদা অবশ্য এ নিয়ে খুব রাগারাগি করতো রাশাদকে, কারণ রাশাদ তার যাতায়াতের টাকা জমিয়ে বোনের জন্য খাবার আনতো। এর জন্য মাইলের পর মাইল হেঁটে আসতেও তার আপত্তি নেই। হুমায়রা এখন ভালো লাগছে। ভয়গুলো ক্ষীণ হয়ে এসেছে। প্রশান্ত হাওয়ার স্পর্শ ছুঁয়েছে মনে। রাশাদ বোনের প্রফুল্ল মুখখানা মন ভরে দেখে, তারপর শুধায়, মেলায় যাবি? শীতের জন্য পাশের গ্রামে মেলা হচ্ছে। মেলা শুরু হয়ে গেছে? হ্যাঁ, সে কবে যাবি? ভাবিকে বলবে না? সে বলেছে তার অনেক কাজ, বোনকে নিয়ে ঘুরে আসতে। শুনেছি ওখানে অনেক বাহারি জিনিস উঠেছে। হুমায়রার চোখ জোড়া চকচক করল। বিচক্ষণ পরিপক্ক মেয়েটির মাঝে সুপ্ত কিশোরী সত্তা উকি দিল। মাথা নাড়িয়ে বলল, যাব। সন্ধ্যার পর মেলার ভিড় যেন বেড়েছে। দুপাশে নিজেদের শিল্পকলা নিয়ে বসেছে সবাই। কোথায় কারুকাজ সম্পন্ন কাপড়, তো কোথাও মাটির শিল্পকলা।
হুমায়রার চোখ আটকালো রং বেরঙের চুড়ির পানে। অসম্ভব সুন্দর সেই কাচের চুড়ি। রাশাদ সাধলো, নিবি? অনেক দাম। তোর ভাইজানের অঢেল নেই, কিন্তু 150 টাকার চুড়ি কিনে দেওয়ার মতন সামর্থ্য আছে। বলেই এক গাছের চুড়ি কিনল রাশাদ। হুমায়রা বাধা দিল না। ভাইজানের অকৃত্রিম স্নেহগুলো এই কমাস খুব মনে পড়েছে তার। চুড়িগুলো কেনা শেষে দুই ভাই বোন দুটো হাওয়াই মিঠাই নিয়ে হাঁটতে লাগলো। রাশাদ তখন শুধালো, সত্যি করে বলতো কেমন আছিস? হুমায়রা ভাইজানের দিকে তাকালো। তার দৃষ্টি শান্ত, তবে সে উৎসুকভাবে চেয়ে আছে হুমায়রার উত্তরের প্রতীক্ষায়। হুমায়রা মৃদু হেসে বলল, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর ওদিকের মানুষ? আম্মা খুব ভালো মানুষ, একটু বেশি কথা বলেও তিনি খুব ভালো। আর চামেলি আপা, সে তো একটা ফুল ঝুড়ি, সময় কখন যে কেটে যায় টেরই পাই না। ফরিদ ভাই কথা কম বলেন, তাকে বুঝে উঠতে পারছি না। হয়তো নেতার সাথে থাকেন বলেই এমন হয়েছে। আমি এদের কথা জানতে চাইনি, আসল মানুষটা কেমন? হুমায়রা একটু থামলো, খানিকটা লজ্জা পেল। ভাইয়ের সামনে কথাগুলো সাজাতে সময় এলো। তারপর খুব নিপুণভাবে পরিবেশন করলো। আমরা মানুষটা খুব বিচিত্র ভাইজান, মাঝে মাঝে বেকুব বনতে হয় তার মস্তিষ্ক বুঝতে। তবে সে আমায় খুব স্নেহ করেন, আমার অনাদর করেন না, আমায় আগলে রাখেন। বিয়ের সময় যে ভয়টা পেতাম সে আমায় তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমাকে মানুষ বলেই গণ্য করবে না, সম্মান তো ছাড়। মানুষটা তেমন না, আমার দাম তার কাছে আছে, এইটুকুতে আমার সন্দেহ নেই। তাহলে ভালো না থেকে উপায় আছে? রাশাদ বোনের কথায় যেন নিশ্চিন্ত হলো। দীর্ঘশ্বাস ফেলল গোপনে, ভরাট কণ্ঠে বলল, ভাই হিসাবে আমি সবসময় ডাহা ফেল। বিয়েতে তোর মত ছিল না, অথচ আমি কিছু করতে পারিনি, তাই সবসময় কাটার মতন গ্লানিটা বুকে বিঁধে থাকে। আজ একটু নিশ্চিন্ত হলাম। দোয়া করি এইভাবেই সুখে থাক। তবে একটা জিনিস মাথায় রাখবি, পৃথিবী তছনছ হয়ে গেলেও আমার ভাইজান আছে। হুমায়রার কথায় হেসে দিল রাশাদ। মাথায় হাত বুলিয়ে আদর করলো বোনকে, তারপর পা বাড়ালো বাড়ির উদ্দেশ্যে। রাত 9টার পর সকলের কাছ থেকে বিদায় নিল ফাইজান এবং হুমায়রা। ফাইজানের মুখটা খানিকটা গম্ভীর লাগলো, মেকি হাসি ঠোঁটে এঁটে লাগলেও সেটা যে মিথ্যে তা হুমায়রা টের পেল। রাস্তাতেও খুব একটা কথা হলো না। তাদের আমানের ব্যাপারটা ইতিমধ্যে ক্ষীণ হয়ে এলো স্মৃতিতে। হুমায়রা তার দিকে বারবার তাকালো, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেল না। বাড়িতে পৌঁছালো রাত 12টা নাগাদ। কেচি গেটের সামনে গাড়ি থামলো বেশ শব্দ করে। ফাইজান ধীর স্বরে বলল, হুমায়রা, তুমি বাড়ি যাও, আমি হাসপাতালে যাব। অবস্থা কি গুরুতর? হুম। ফাইজান ছোট করে উত্তর দিল। পরিবেশ গম্ভীর, তাই হুমায়রা কথা বাড়ালো না, শুধু বলল, সাবধানে যাবেন। হুমায়রাকে নামিয়েই তীব্র বেগে গাড়ি ছোটালো ফাইজান। হুমায়রার মনটাও অস্থির লাগলো। একটু ঘুমোতে পারলে হয়তো তার ভালো লাগবে। অন্ধকার গলি, শুনশান নীরবতা। ফাইজান অপেক্ষারত, বারবার ঘড়ি দেখছে সে, কারোর অপেক্ষা করছে সে। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। ঘষে ঘষে চলছে সে, হাতে চকচকে ছুরি। ফাইজানের নজর তখন সামনে। পেছন থেকেই অতর্কিতে আক্রমণ করল। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। রক্তাক্ত বর্ণে রক্তিম হলো পিচের রাস্তা। সাথে সাথেই ঘুম ভেঙে গেল হুমায়রার। লাফ দিয়ে উঠে বসলো সে। গলা শুকিয়ে এসেছে, কপালে ঘামের আস্তরণ, রীতিমতো কাঁপছে শরীর। বুকের স্পন্দন বেড়েছে। সাথে সাথেই পাশের মানুষটি তাকে আগলে ধরল। কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছো? অপ্রকৃতস্থের মতো এলোমেলো দৃষ্টিতে চাইল হুমায়রা। তার পাশেই ফাইজান বসে রয়েছে, মস্তিষ্ক নিষ্ক্রিয়। কিছু না ভেবেই বিদ্যুৎ বেগে জড়িয়ে ধরল সে মানুষটিকে। হু হু করে কেঁদে উঠল অবচেতন মনেই। ফাইজান বুঝে উঠল না, অপ্রস্তুত হলো। মুহূর্তেই নিজেকে সামলে হুমায়রার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাজে স্বপ্ন দেখেছো? ভুলে যাও, স্বপ্নই তো। পানি খাবে? হুমায়রা তাকে ছাড়ল না। এখনও কাঁপছে তার শরীর। ফাইজান বেশি জোর করল না, সময় দিল স্ত্রীকে। বেশ খানিকক্ষণ বাদে কান্নার দমক কমল। শান্ত হলো হুমায়রা, পানি খেলো। চোখে এখনও নোনা জল লেপটে আছে। ফাইজান টেবিল ল্যাম্পটা বন্ধ করলো না, বুকে আগলে রাখলো তাকে। মাথায় আস্তে আস্তে বিলি কাটলো। হুমায়রা স্বপ্নের কথাটা বলতে চাইলো, কিন্তু ফাইজান বলল, এসব স্বপ্ন, তাই ভুলে যাও। হুমায়রা জড়িয়ে ধরল ফাইজানকে। হাতের বাঁধন দৃঢ়, যেন ছাড় দিলেই মানুষটি হারিয়ে যাবে। রাতটা এভাবেই কেটে গেল। রাস্তার ধার দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল হুমায়রা। মস্তিষ্কগুলো ভীত সন্ত্রস্ত হয়ে আছে। স্বপ্নটা মাথা থেকে যাচ্ছে না। তার থেকেও স্মৃতিতে সতেজ হয়েছে আমানের হুমকি।
ফাইজানের সাথে কথা বলার উপায় হচ্ছে না, কারণ সে ফিরছে গভীর রাতে, এসেই ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়ছে, আবার ভোরের আগেই সে বেরিয়ে পড়ছে। হুমায়রা মোটে হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শান্ত হতে পারছে না। এর মাঝেই চামেলি বলল, ভাবি সাহেব একটু খাড়ান, আমি মোবাইলে টাহা ভইরে আনতেছি। কথাটা খেয়াল করলো না হুমায়রা, বেপরোয়াভাবেই উত্তর দিল, আচ্ছা। চামেলি চলে গেলে রাস্তার কোণে দাঁড়িয়ে রইল হুমায়রা। তার দৃষ্টি অবচেতনভাবে চেয়ে আছে প্রশস্ত রাজপথের দিকে। হঠাৎ অক্ষি গোলক বড় হলো, বিস্ফোরিত হলো নয়ন, ঠোঁট জোড়া ফাঁক হলো কিঞ্চিত। অস্পষ্ট স্বরে একটা শব্দই বের হলো, আম্মা। চোখকে বিশ্বাস করতে চাইল না হুমায়রা। রাস্তার ওপারে জুবাইদা দাঁড়িয়ে আছে, কমলা কিনছে দাম দর করে, চুলগুলো খোপায় বাঁধা, পরনে বেশ দামি শাড়ি। হুমায়রা পাগলের মতো ডাকলো, আম্মা আম্মা। কিন্তু মানুষটি শুনল না। সে কমলাকে নিয়েই হাঁটা দিল। হুমায়রার মনে হলো এইটাই সুযোগ। এখন তার আম্মাকে না ধরলে কখনোই আর সুযোগ পাওয়া যাবে না। কত প্রশ্ন তার, প্রশ্নগুলোর উত্তর যে চাই। সব বুদ্ধি তার লোপ পেল যেন। ঘোরের মাঝেই ছুটল সে রাজপথে। গাড়ি ঘোড়ার দিকে নজর নেই, সে শুধু ডাকছে, আম্মা আম্মা। হঠাৎ কেউ চিৎকার করে তাকে ডাকলো। মুহূর্তের মাঝেই তাকে ধাক্কা দিল। হুমায়রা ছিটকে পড়ল ফুটপাতের দিকে। কোনোই ছিঁড়ে গেছে পড়ে যাওয়ায়, ব্যথায় সম্বিত ফিরল। হুমায়রা যখন আশেপাশে দেখল তখন মানুষের হট্টগোল, আর রাস্তার পাশে অচেতন পড়ে আছে চামেলি। গলগলিয়ে রক্ত পড়ছে তার শরীর থেকে, আর কালো গাড়ির চাকাটা তাকে পিষে সজোরে ছুটে চলে গেল দৃষ্টির ওপারে। রাজপথ রক্তাক্ত। হুমায়রা স্তব্ধ হয়ে রইল, শিরশির করে উঠল দেহ জুড়ে। রক্তাক্ত চামেলি তার সম্মুখে শায়িত হাসি খুশি মেয়েটাকে এভাবে নিথর দেখে বুকটা কেঁপে উঠল। ও বেঁচে আছে তো। উঠে দাঁড়ানোর শক্তি পেল না হুমায়রা। হামাগুড়ি দিয়ে কাছে গেল, আগলে ধরল রক্তাক্ত শরীরটা। উষ্ণ রক্তে ভিজে গেল হুমায়রার সাদা জামা। কোলে নিয়ে ডাকলো প্রাণপণে, চামেলি আপা, চামেলি আপা। সদা কথার ঝুড়ি নিয়ে থাকা চামেলি আজ নিশ্চুপ। যে মেয়েটি সবসময় কথা বলে সে আজ সাড়া দিচ্ছে না। হুমায়রা চোখজোড়া অশ্রুসিক্ত হলো, ছোট্ট বুকখানা ডুবলো নোনা বিষাদে। উৎপ্রান্তের মতো কাঁদতে লাগলো, কেউ আমার চামেলি আপাকে সাহায্য করুন, ও মরে যাবে, ওকে হসপিটালে নিতে হবে, কেউ সাহায্য করুন দয়া করে। রাজপথে লোকের ভিড়, তার মাঝে তীব্র আর্তনাদ, অক্লান্ত হাহাকার। চামেলি বাঁচবে তো। করিডোরের সোফাতে বসে আছে হুমায়রা, বিধ্বস্ত মুখখানা শুকিয়ে গেছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, এলোমেলো। চামেলির রক্তগুলো শুকিয়ে কালচে হয়ে আছে। রাস্তার কিছু মানুষের সাহায্যে বড় হাসপাতালে আনা হয়েছে। এমার্জেন্সি থেকেই অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে তাকে। অপারেশনের সময় বন্ড সই নেওয়া হয়েছে, সইটা করেছে হুমায়রা। হাত কাঁপছিল তখন, বারবার চামেলির হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠছিল ওই সাদা কাগজে। মেয়েটি নিজের জীবনটা বিসর্জন দিয়েছে ওর মা এবং ছোট ভাইয়ের জন্য। আজ হুমায়রার দায়িত্বহীন বেখেয়ালি আচরণের জন্য মৃত্যুর সাথে লড়াই করছে সে। আর ওই সাহসী মেয়েটি একবারও নিজের কথা ভাবলই না, হুমায়রাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল। তার যে একটা পরিবার আছে ভাবলই না। চামেলির কিছু হলে তাদের কি হবে। নিজের উপর প্রচণ্ড ক্রোধ হচ্ছে হুমায়রার। কি ভেবে রাস্তায় ছুটেছিল? আম্মা তাকে দেখলে জড়িয়ে ধরবে, না পাওয়া আদরের বর্ষণ করবে। কেন করেছিল সে? জুবাইদা তো ডাকটাও শুনল না। যদি শুনতও তাহলে কি হতো? সে প্রশ্ন করত। কি প্রশ্ন করত? কেমন আছে? এখানে কি করছে? এতদিন কোথায় ছিল সে? কেনই পরিবার ছেড়ে পালিয়েছে? যার সাথে পালিয়েছে সে কোথায়? যদি সে অন্য পুরুষকে ভালোই বাসে তাহলে এত ঘৃণ্য পন্থা কেন অবলম্বন করলো? কেন তার গহনাগুলো ছাড় দেয়নি? কেন হুমায়রার বিয়ের দিনই পালিয়েছিল? কেন হুমায়রাকে সে এত ঘৃণা করে? কেন হুমায়রা তার ভালোবাসা পায়নি? কেন কেন কতগুলো কেন? এই কেনর উত্তরগুলো কি দিত জুবাইদা? যে মানুষটির কাছে কখনোই হুমায়রার গুরুত্ব ছিল না, সর্বদা ঘৃণার দৃষ্টি তার প্রাপ্য, সেই মানুষটির কি দায় পড়েছে হুমায়রার প্রশ্নের উত্তর দেওয়ার? সে তো সুখে আছে, মুক্ত বিহঙ্গের মতো ডানা মিলছে। কি সুন্দর একটা শাড়ি পরেছে। কাউসারের ঘরে অসম্মান, লাথি গুতা ছাড়া তো কখনোই কিছু পায়নি সে। তাহলে কেন পালাবে না? হুমায়রাকে মেনে নিতে হবে। জুবাইদার কাছে এখন পরিবারের মূল্য নেই।
সে সব ছেড়েছে, তাই তার আম্মার জন্য এই পাগলামিগুলো খুব বেমানান। যে মানুষটির সাথে নারীর টান থাকা সত্ত্বেও সে কখনোই তাকে আগলে ধরেনি, সেই মানুষটার জন্য পাগলামির কারণে চামেলির মৃত্যুর মুখে ঢলে পড়েছে। অথচ এই মেয়েটির সাথে কোনো রক্তের টান নেই হুমায়রার। পরিবার হয়তো এটাকেই বলে। এর মাঝেই ঝড়ের মতো প্রবেশ করলো ফাইজান। তার অবস্থা বিক্ষিপ্ত, চোখজোড়া অস্থির। হুমায়রার ফোন পেতেই ছুটে এসেছে সে। আগামীকাল ভোট, অথচ সে সব ছেড়ে এখানে ছুটে এসেছে। হুমায়রাকে দেখতেই শান্ত হলো দৃষ্টি। সামনে দাঁড়ালো হুমায়রা মাথা তুলে ম্লান দৃষ্টিতে তাকালো ফাইজানের পানে। চোখ জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু হলো। অস্পষ্ট স্বরে বলল, চামেলি আপা। বলেই ডুকরে কেঁদে উঠল। ফাইজান হাঁটু গেড়ে বসলো তার সামনে, বাহুবন্ধনে আবদ্ধ করলো কিশোরীকে। মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলল, চামেলি সুস্থ হয়ে যাবে, ওর কিছুই হবে না। কিন্তু শান্ত হলো না হুমায়রা। অপরাধ বোধ তাকে কুরে খাচ্ছে। বিলাপ করে বলতে লাগলো, সব আমার জন্যে, সবটা আমার জন্যে হয়েছে। চামেলি আপা আজ আমার জন্যে। শান্ত হও, চামেলি খুব সাহসী মেয়ে, ইনশাল্লাহ ওর কিছুই হবে না। হুমায়রা কাঁদছে অঝরে, ফুপিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। ফাইজান তাকে আগলে ধরে বসে আছে। চামেলি তার বাসায় যখন এসেছে তখন তার বয়স কতই বা হবে। গোলগাল মুখ, বোকা বোকা হাসি, কথার উপর কথা আর ঘাস ফড়িংয়ের মতো চাঞ্চল্য। ফাইজান তার সাথে খুব একটা কথা কখনোই বলতো না, কিন্তু চামেলি মেয়েটি তার অপছন্দের কাতারে কখনোই পড়েনি। বরং তার মাকে সর্বদা যত্ন করার জন্য সে বেতনের থেকেও বেশি টাকা চামেলিকে দিত। মেয়েটি তার বিশ্বস্ত। এত রাজনৈতিক আলাপ আলোচনা হয়, সে কখনোই সেটা দুকান করে না। সর্বদা চোখ মুখ কান বন্ধ থাকে। মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতীও। গরিব, নিয়তির হাতে পরাজিত হলেও চামেলি মেয়েটি তার বাড়ির একটি স্তম্ভ ছিল। আজ তাকে এমন কঠিন পরিস্থিতিতে দেখা কখনোই কাম্য নয় ফাইজানের। সে ডক্টরকে বলেছে, যা চিকিৎসা প্রয়োজন সব করুন, টাকার চিন্তা করার প্রয়োজন নেই। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল সে। ঠিক সে মুহূর্তেই ডক্টর বেরিয়ে গেল। টানা 4 ঘন্টা অপারেশন চলেছে। ডক্টর এসে ম্লান স্বরে বলল, ফাইজান সাহেব, অপারেশন কমপ্লিট। সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন জ্ঞান না ফেরা অবধি কিছু বলতে পারছি না। ওনাকে পোস্ট অপারেটিভ আইসিটিউতে শিফট করেছি। প্রে ফর হার। ফাইজান ধন্যবাদ জানালো। যারা রক্ত দিয়েছে তারা এতটা সময় বসেছিল। এখন হুমায়রার কান্না থেমেছে, শরীরটা হালকা হয়ে এসেছে, দৃষ্টি এখনও এলোমেলো। ফাইজান রক্তদাতাদের বিদায় দিয়ে হুমায়রার জন্য একটি বিস্কিটের প্যাকেট আর কফি নিয়ে এলো। হুমায়রার খেতে ইচ্ছে করছে না। ফাইজান জোর করে বলল, কিছু না খেলে আরো খারাপ লাগবে। ডাক্তার তো বললো তার সর্বোচ্চ চেষ্টা করেছে। হুমায়রা অবশেষে খেলো। একটা বিস্কিটও গলা থেকে নামছে না। কফিতে চুমুক দিতেই ফাইজান তাকে শুধালো, এবার বলো তো হয়েছিল কি? হুমায়রা সময় নিল, গুছিয়ে ধীরে ধীরে সবটা বলল। কিন্তু হুমায়রা বেখেয়ালি হয়ে রাস্তায় ছুটছিল। কথাটা শুনতেই ফাইজানের মুখখানা বদলে গেল। ভরাট গলায় শুধালো, তুমি রাস্তায় ছুটছিলে? হুমায়রা মাথা নত করলো। ফাইজান আবার শুধালো কঠিন স্বরে, কেন? আম্মাকে দেখেছিলাম। কোন আম্মা? আমার আম্মা। যিনি পালিয়ে গেছেন অন্যের হাত ধরে? হুমায়রা মাথা দোলালো। ফাইজানের বেশ রাগ হলো, তার চোয়াল শক্ত হলো, মাথার রগ দপদপ করছে। মেয়েটি কি উন্মাদ? কিছু বলতে যাবে ঠিক তখনই হুমায়রা বলল, কিন্তু ওই কালো গাড়িটা ইচ্ছে করে রাস্তার কোণ ঘেঁষে যাচ্ছিল, সে চাইলেই ব্রেক করতে পারতো। হুমায়রার কথাটা শুনতেই থেমে গেল ফাইজান। গাড়ি বিষয়ক কোনো প্রশ্নই সে করেনি। কিছুক্ষণ মৌন থেকে শুধালো, নাম্বার দেখেছিলে? না, হুমায়রা নাম্বার দেখেনি, তবে রাস্তার একটি মানুষ নাম্বারটা টুকে রেখেছে, তাই সেই নাম্বারটা দিয়েছে হুমায়রাকে। হুমায়রার স্মরণ শক্তি প্রখর, তাই নাম্বারটা বলল সে। ফাইজান সাথে সাথেই একটা ফোন ঘোরালো। একটা গাড়ির খোঁজ নিতে হবে। কালামের ডাক উঠান থেকে কানে আসছে। কাউসার তখন ঘুমিয়েছিল। আজ বেশ কবজি ডুবিয়ে খেয়েছে সে। বিকালের সূর্য হেলে পড়তেই কালামের কর্কশ কণ্ঠ কানে আসছে। কাউসার উঠল না, চেঁচাচ্ছে চেঁচাক, কিন্তু আঁতিয়ার ডাকে বিরক্ত হয়ে সে বেরিয়ে এলো। কালাম তাকে দেখতেই তার কাছে ছুটে এলো, প্রশ্নের বান। মোর পোলার চাকরির খবর কি?
কাউসার একটু থম মারল, ঘুমন্ত মস্তিষ্ক এবার জাগ্রত হলো। আতিয়া খাতুন এখনও দাঁড়িয়ে আছেন বিধায় সে কালামকে টেনে নিজের ঘরে নিয়ে গেল। কালাম ঘরে ঢুকতেই হাত তার ছাড়ল, খানিকটা অধৈর্য হয়ে কইল, কাউসার ভাই, মুই মোর জমি বন্ধক থুইয়া টেহা দিছি, তুমি কইছিলা তোমার জামাই আমার পোলার চাকরি দিবে। কাউসারের গলা শুকালো। ফাইজান তাকে নিশ্চিত কোনো আশ্বাস দেয়নি, কিন্তু এটা কালামকে জানানো যাবে না, কারণ সেই টাকা কবে শেষ। সকলের আড়ালে সে জুয়াতে আবার টাকা ব্যয় করা শুরু করেছে। তাই কালামকে বলল, কালাম হন, আজকের বাজারে কি ওই কয় টেয়ায় চিনি গলে? আরও টেয়া লাগবে, তুই আমারে আরো 2 লাখ টেয়া দে। কাউসারের কথা শোনা মাত্র কালামের চোখ মুখ শক্ত হলো। এর পূর্বেই তাকে লাখ দেড়েক টাকা দিয়েছে এই আশায় যে ছেলেটার একটা গতি হবে। সরকারি চাকরি এখন হাতে চাঁদ পাবার মতো অবিশ্বাস্য অকল্পনীয় বস্তু। যদি লাখ দেড়েক টাকায় ছেলেটা এই অকল্পনীয় বস্তুটি পায়, ক্ষতি কি? এই টাকাটা জোগাড় করতেই তার অবস্থা বেগতিক হয়ে গিয়েছে। জমি বন্ধক রেখেছে চেয়ারম্যানের কাছে, এখন আবার টাকা চাইছে। কাউসারের লোভ সম্পর্কে অজানা নয় কালাম, তাই শক্ত স্বরে বলল, কাউসার, হত্য করে ক, আমার পোলার চাকরি খান হইব নি? আমি তোরে মেলা টাকা দিছি, তুই কইছিলি ওইটা হইব, এখন অন্য কথা কস কেন? তোর মতলব কি? কাউসারের কপালে ভাঁজ পড়ল, চোখ মুখ খিচিয়ে কর্কশ স্বরে বলল, তাইলে যা, অন্যখানে যা, আমি পারবো না কিছু করতে। এত সোধানি, তোর পোলার তো মেলা মুরদ, যা একা একাই কর চাকরি নিতে। মুই পারবো না কিছু করতে, শালা ছোট লোক চাকরি পাইব মাগনা। কাউসার, মুখ সামলা। রাখত শালা ফকির, সেরা খেতাফিনটা স্বপ্নদের প্রাসাদের, লাগবো না পয়সা, ওই পয়সা আমি মুতি। এ যা তো যা। তাহলে আমার টাকা ফেরত দে। কোন টেহা? কাউসারের এমন কথায় ব্রহ্মতালু জ্বলে উঠল কালামের। এত কষ্টের টাকা তার হাতে তুলে দিয়েছিল, আর ও কিনা এভাবে পাল্টি খেলো। কালামের ক্রোধ বাড়ল, রাগান্বিত স্বরে শুধালো, যে টাকা আমি তোরে দিছি, আমার টাকা দিবি না তুই? না দিব না, যা ভাগ। কালাম সাথে সাথে কলার চেপে ধরল কাউসারের, তার দৃষ্টি শানিত। কালামের রাগ দেখে কিছুটা চমকালো কাউসার, ভয়ও পেল। কালাম ক্রোধ উগরাতে উগরাতে বলল, কাউসার, আমার টাকা ফেরত দে, এক্ষুনি দে। প্রমাণ কি আমি টেহা নিছি? সাক্ষী কয়ানে? কালাম ঘামছে, সে কাউকে না জানিয়ে কোনো প্রমাণ বাদেই কাউসারকে টাকা দিয়েছে। ফলে কাউসার যদি অস্বীকারও করে তার কিছু করার নেই, কিন্তু হাল ছাড়বে না সে, এর শেষ দেখে ছাড়বে। যতই হোক কষ্টের টাকা। কাউসারের কলারটাকে ছেড়ে তাকে ধাক্কা মেরে রাগে ক্রোধে গজরাতে গজরাতে বেরিয়ে গেল কালাম। মেঝেতে বসে পড়ল কাউসার, কলারটা কুঁচকে গেছে, মেজাজ খারাপ হচ্ছে প্রচণ্ড। ভেবেছিল কালামকে পটিয়ে পাটিয়ে আর একটু টাকা বের করবে, কিন্তু হলো না। কালাম চটে গেল, তাকে মারতে উদ্ধত হয়েছে উল্টো। কাউসারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কালাম গ্রামে কথাটা ছড়িয়ে দিলে আবার বিপাকে পড়বে কাউসার। বাড়ির মানুষও তাকে ছেড়ে কথা বলবে না, বিশেষ করে রাশাদ। প্রতিটা সময় সে তাকে ঘৃণার চোখে দেখে, বাড়ি থেকে বের করে দেওয়ার কম চেষ্টা করে না সে। এমনকি শামসু মিয়াও তাকে দু চোখে সহ্য করতে পারেন না। শুধু আতিয়া খাতুনের কারণে তার ঠাঁই হয়েছে এই বাড়িতে, নয়তো শেয়াল কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াতে হতো। কথাগুলো ভাবতেই ভয়ে শিউরে উঠল কাউসার। এদিকে কালাম বের হবার সময় রাশেদের সাথে দেখা হলো। রাগে সে গজগজ করছে। রাশেদ কিছু জিজ্ঞেস করার আগেই সে তার কাঁধে ধাক্কা মেরে বেরিয়ে গেল। কালাম এমন কাজে অবাক হলো রাশেদ, তার দৃষ্টি কাউসারের ঘরের পানে গেল। কালাম কি কাউসারের কাছে এসেছিল? বিকালের সূর্যের আলোর তাপ ক্ষীণ হয়ে এসেছে। হুমায়রাকে নিয়ে বাড়ি ফিরেছে ফাইজান। শরীফা বেশ চিন্তায় ছিলেন। খবর শোনার পর থেকেই উতলা হয়ে উঠেছিলেন। হুমায়রা ফিরতেই প্রশ্নবাণ ছুটতে লাগলেন। হুমায়রা উত্তর দিতে পারল না, শুষ্ক চোখ জোড়া শুধু ভিজে আসছে বারবার। ফাইজান তাকে শান্ত করলো, বলল, চামেলি ঠিক আছে, হুমায়রা কিছু খায়নি, ওকে খাইয়ে দাও। তুই খাবি না? আমার একটু বেরোতে হবে। ফাইজান অপেক্ষা করলো না, হুমায়রাকে মায়ের হাতে রেখেই বেরিয়ে গেল সে। তার ফোন বাজছে, কাজ হয়েছে আশা করা যায়। হুমায়রা ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল। শরীরের প্রতিটা রন্ধ্রে ক্লান্তিগুলো তাকে দাপিয়ে বেড়াচ্ছে। চামেলির জ্ঞান ফেরেনি, সে এখনও আইসিইউতে আছে। ডক্টর বলেছে সময় লাগবে। একবার চোখের দেখার সুযোগ। কি শান্তভাবে শুয়ে আছে মেয়েটি, মুখখানা মলিন, মাথায় সফেদ ব্যান্ডেজ,
হাতে নাকে নল, জ্ঞান আসার অপেক্ষা করতে দিল না ফাইজান। হুমায়রাকে একা হাসপাতালে রেখে সে বের হয়ে পারবে না, তাই তাকে জোর করেই নিয়ে এসেছে। যদিও হুমায়রার আসার ইচ্ছে ছিল না। হুমায়রার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে একটা নার্স। ক্ষতস্থানটা ক্ষণে ক্ষণে নিজেকে জানান দিচ্ছে, কিন্তু অন্তরের চলন তার থেকে অধিক, বিধায় সেই বোধটুকু হচ্ছে না। শরীফা খাবার দিয়ে আসলো হুমায়রার ঘরে। তাকে দেখতেই উঠে বসলো হুমায়রা। শরীফা মৃদু এসে তার পাশে বসলো, ধীর গলায় বলল, হাত মুখ ধুয়ে আয়। আমার খাইতে ইচ্ছে করতেছে না। তা বললে তো আর হয় না রে মা, জীবনটা এমনি বিচিত্র। জীবনটাকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। অনিয়ন্ত্রিত ঘটনাগুলো গোছানো আমাদের অগোছালো করে দেয়। এর সাথেই আমাদের মানিয়ে নিতে হয়। যে মানিয়ে নিতে পারে সে জয়ী, আর যে পারে না সে হারিয়ে যায় জীবনের স্রোতের প্রখরতায়। হুমায়রা তাকালো শরীফার পানে। তার মুখখানা মলিন, মুখে মলিন হাসি। শরীফা দীর্ঘশ্বাস ফেলল, মলিন গলায় বলল, ইকবাল সাহেব যখন মারা যান আমার বয়স কম, ফাইজার তখন ছোট। আমার সাজানো জীবনটা ওই একটা ঘটনাতে এলোমেলো হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমার জীবন শেষ। মনে হচ্ছিল আমাদের কথা তো শেষ হয়নি, আমাদের একসাথে চলা হয়নি। এই তো গতকালই না উনি আমার খোপায় কাঠগোলাপ গুজেছে। সেই ফুলের সৌরভ তো এখনো মিলায়নি, অথচ মানুষটা নেই। আর আমার জীবনটা ক্ষণিকের মধ্যে পাল্টে গেল। আমি কি বেঁচে নেই? আছি, তাদের হৃদয়ে আগলে বেঁচে আছি। বুঝলি রে পাগলি, জীবন নামক একটা যাত্রাটা খুব কঠিন, অনিয়ন্ত্রিত, এবড়ো খেবড়ো। তবুও আমাদের চলতে হবে নিয়তি। হুমায়রা চুপ করে কথাগুলো শুনল। শরীফার বোঝানো কাজে দিল। সে হাত মুখ ধুয়ে নামাজ পড়ল, তারপর চুপচাপ খেয়ে নিল। শরীফা মৃদু হাসলো, মাথায় আলতো পরশ ছুঁয়ে আদর করল। হুমায়রা শুষ্ক চোখ জোড়া টলমল করে উঠল, চোখের কোনায় জমল নোনা অশ্রু। কিছু না বলেই জড়িয়ে ধরল সে শরীফাকে। শরীফাও তাকে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিল। ফলে কিশোরীর মন শান্ত হলো। গাড়ি চালককে খুঁজে পাওয়া গেল। পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। থানার ওসি সম্মুখে বসে আছে ফাইজান, ছেলেটির পার্টির ছেলে। ফাইজানের ছেলেদের কিছুদিন পূর্বে যে ছেলেগুলোর সাথে মারপিট হয়েছে, ছেলেটি তাদের একজন। আশ্চর্যজনক ব্যাপার, এই ছেলেটি আফসানের উপর হামলা করেছিল। ছেলেটির ভাষ্য, সে দ্রুত গাড়ি চালাচ্ছিল, চামেলেই তার গাড়ির সামনে এসে পড়েছে। ব্যাপারটি কাকতালীয়, পুলিশ নিজেও সেটাই বলছে, কিন্তু ফাইজানের সামনে খুব একটা বলার সুযোগ হলো না। ফরিদ তখন বলল, ফাইজান, আমাদের কাছে প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কাউকে ফাঁসিতে ঝোলাতে পারবে না। ও, আফসানকে মেরেছি, সাক্ষী তো তুমি। আর তোমার সত্যি মনে হয় এটা কাকতালীয়? আমার কিন্তু মনে হচ্ছে না। কঠিন স্বরে উত্তর দিল ফাইজান। ফরিদ কিছুটা মিয়ে গেল, আমতা আমতা করে বলল, তাহলে কি করবে? ভোটের রেজাল্ট পর্যন্ত এখানেই থাকুক, রেজাল্টের পর ম্যাটারটা আমি সলভ করব। ফরিদ কথা বাড়ালো না। ফাইজান পুলিশের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। থানা থেকে বের হবার সময় খুব ধীরে বলল, একটা ব্যাপার আমাকে অবাক করছে ফরিদ ভাই। কি? তুমি কি সত্যি জানতে না ওরা আমাদের ছেলেদের উপর অ্যাটাক করবে? ফরিদ কিছুটা বিস্মিত হলো, জড়তাহীন স্বরে বলল, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? জিজ্ঞেস করছি। আমার ছেলেদের উপর আক্রমণ হয়েছে ফরিদ ভাই। একটা ছেলে এখন হাসপাতালে, বিষয়টা গম্ভীর। আমার বউকেও ওরা মারতে চেয়েছে। আমি কিন্তু 5 বছর আগের ফাইজান নই। কেউ আমার দুর্বলতার সুযোগ নিয়ে পার পেয়ে যাবে, ধারণাটা ভুল। ওদের ভাগ্য ভালো হুমায়রার কিছু হয়নি, নয়তো ওদের কাল ভোরের সকাল দেখতে হতো না। ফরিদ কিছু বলার সুযোগ পেল না। ফাইজান হন হন করে হেঁটে গাড়িতে উঠল। সে এখন হুমায়রাকে চায়। হসপিটাল থেকে রাত 9টা নাগাদ ফোন এসেছে, চামেলির জ্ঞান ফিরেছে, সে এখন ঘুমাচ্ছে। কথাটা শোনা মাত্র হুমায়রার মনের ভার হালকা হলো, পাথরটা নেমে গেল। ঠিক সেই সময় বাসায় ঢুকলো ফাইজান। ফাইজানের কাছে ছুটে যেয়ে কথাটা জানালো হুমায়রা। ফাইজানের ক্লিষ্ট মুখশ্রীতে হাসি ফুটল। সে নরম গলায় বলল, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে নিজ ঘরে গেল হুমায়রা। ফাইজান তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল।
কালো চশমার নিচের ধারালো চোখগুলো মগ্ন ছিল পাতার শব্দমালায়। হুমায়রা তার খোপাটা খুলল, চুলগুলো নেমে এলো কোমরে। বেনি করলো সময় নিয়ে। ফাইজান তখন নরম গলায় বলল, হুমায়রা এদিকে আসো। ডাক শুনেই চোখ তুলে তাকালো হুমায়রা। উঠে গিয়ে দাঁড়ালো ফাইজানের পাশে। ফাইজান বইটা বন্ধ করে ছোট টেবিলে রেখে দিল। তারপর তার কোমল হাতটা আলতো করে ধরল, হালকা টানে নিজের কোলে বসালো। ফাইজানের এমন কাজে প্রথমে কিঞ্চিত কেঁপে উঠলেও নিজেকে সামনে নিল হুমায়রা। ফাইজানের আঙুলের রুক্ষ ডগা তখন বিস্তরণ করছে হুমায়রার নরম গালে। কাঁপা স্বরে হুমায়রা শুধালো, ডাকলেন যে? ফাইজানের দৃষ্টি তখন অসংযত, নিশাতুর। দূরত্বখানা কমিয়ে নিয়ে গলদেশে চুমু খেলো আলতো করে। গাঢ় স্বরে বলল, তোমাকে কাছে পাবার আবেদন জানাতে রেখেছি। ফাইজানের নির্লজ্জ ভাষ্যে দৃষ্টি নত হলো হুমায়রার। কথাগুলো গলবিল অবধি আটকে গেল। শুভ্র মুখশ্রী রক্তিম হয়ে উঠল নিমেষেই। লাজুক বধূর লজ্জায় ঠোঁটের কোণে দুষ্টু হাসি উকি দিল ফাইজানের। এক মুহূর্ত নষ্ট না করে সেই লালচে গালে চুমু খেল। মাতাল স্পর্শ ঘন হলো। উষ্ণ স্পর্শের ছোঁয়ায় কেঁপে উঠল কিশোরী। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।